দুই দিনের সফরে ঢাকা এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফর নিয়ে খুব একটা আগ্রহ নেই প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাওয়াতে নয়, নিজেদের এজেন্ডা নিয়ে আলাপ করতেই ডোনাল্ড লু এসেছেন। আর লুর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। দর্শক, যেটা দিয়ে আমরা আসলে বিস্তারটা শুরু করেছিলাম যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো তেমন কোনো আগ্রহ নেই, তাহলে প্রশ্ন উঠতেই পারে ডোনাল্ড লুর এই সফরের কারণটা কি। আমরা উত্তরটা খুঁজি। গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা আমাদের সঙ্গে আছেন। জনাব ইশতিয়াক রেজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি নিজেও হয়তো ফলো করেছেন যে ডোনাল্ড লুর এই সফর নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির কারো তেমন কোনো আগ্রহ নেই, এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেই দিলেন যে সরকার কাউকে দাওয়াত দিয়ে আনেনি, ডোনাল্ড লু নিজের এজেন্ডা নিয়েই আলাপ করতে বাংলাদেশ সফরে এসেছেন। তাহলে প্রশ্ন হলো, দাওয়াত ছাড়া ডোনাল্ড লু কী এজেন্ডা আছে যেটা বাংলাদেশে আসতে তিনি বাধ্য হলেন? আপনার পর্যবেক্ষণটা একটু জানাবেন। অনেক ধন্যবাদ। দেখেন, ডোনাল্ডোর এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর, কারণ বাংলাদেশের নির্বাচনের পরে উচ্চ পর্যায় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি একটি প্রথম সফর, এবং দক্ষিণ এশীয় কূটনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নানা ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে, সেখানে ডোনাল্ডো একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং তার সফরকে হালকাভাবে দেখার কিছু নেই। এটা এখানে একটা রাজনীতি করছেন ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অত্যন্ত নিম্নমানের যে আমাদের রাজনৈতিক বাস আছে তার একটা বহিঃপ্রকাশ করছে। কিন্তু আপনি যদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেন, তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই সফরটাকে, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে অনেকগুলো বড় জরুরি ইস্যু আছে, রেবে নিষেধাজ্ঞা, তারপরে হলো ভিসা নীতি, এই বিষয়গুলো আলোচনা হবে। ওবায়দুল কাদের রাজনীতির ভাষায় কথা বলছেন, এর সাথে আসলে বাস্তবতার সম্পর্ক নেই। ডোনাল্ডো বাংলাদেশের এসেছেন কোনো ধরনের যোগাযোগ ছাড়া, হঠাৎ করে, এটা ভাবার কোনো কারণ নাই। দুই দেশের মধ্যে অবশ্যই যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং কথাবার্তার পরিপ্রেক্ষিতেই তিনি এসেছেন। এবং বাংলাদেশের এই মুহূর্তে ভৌগোলিক অবস্থানটা, ভূ রাজনৈতিক নানা ইস্যুতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, বাংলাদেশে 12 লক্ষের বেশি রোহিঙ্গা, বাংলাদেশের চীনা নীতি, ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশের অবস্থান, এগুলো কোনোটাই খাটো করে দেখার নেই। খাটো করে দেখার অবকাশ নেই। বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে বিশাল মার্কেট আছে যুক্তরাষ্ট্রে, সেটাকেও, বাংলাদেশের শ্রমবাজার, বাংলাদেশের শ্রমনীতি। সুতরাং এটি একটি রুটিন সফর, কিন্তু একই সাথে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অমীমাংসিত আছে, কিংবা ধরেন মীমাংসার পথে আছে, বা আগামী দিনগুলোতে নতুন পথ দেখাবে, সেই সব আলোচনা হবে এই সফরের ভিতরে। আপনি আসলে খুব স্পষ্ট করে দিলেন, এবং এটা যে আসলেই ছোট করে দেখার কিছু নেই, হালকাভাবে দেখার কিছু নেই, সেই জায়গাটা স্পষ্ট হলো। দেখুন, নির্বাচনের আগে আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের একটা পর্যবেক্ষণ ছিল, যেটা নিয়ে আপনাদের সঙ্গেও কথা হয়েছে। তো যুক্তরাষ্ট্রের সেই পর্যবেক্ষণ এবং পদক্ষেপের সাথে বিএনপি নেতারা তখন একমত হয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন। আপনার মনে হয় কিনা যে যুক্তরাষ্ট্র ব্লক থেকে বিএনপি সরে এসেছে, আর সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি তারও একটা পরিবর্তন ঘটেছে? দেখেন, কূটনৈতিক সম্পর্কগুলো তো স্ট্যাটিক কিছু নয় যে এখানে আপনি দৃঢ়ভাবে এক জায়গায় থাকতে পারবেন না। এখানের মধ্যে নানা ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে। সেই জায়গাতে বিএনপি যেমন ধরেন যে নির্বাচনের আগে মনে করেছিল যে যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, এখন একেবারে যুক্তরাষ্ট্র তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এইগুলো ভাবার কোনো কারণ নাই। তেমনি যুক্তরাষ্ট্রের আচরণগুলো নির্বাচনের আগে, ভিসা নীতি, তারপর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন পিটার হাস, তার অতি সক্রিয়তা, এগুলো একটা কনটেক্সট তৈরি করেছিল। কিন্তু নির্বাচনের পরে জো বাইডেন যখন বিবৃতি দেন, চিঠি লেখেন শেখ হাসিনাকে, G20-তে যখন তারা কথা বলেন, এবং সেখানে যখন বলা হয় যে আমরা একসাথে কাজ করব আঞ্চলিক এবং বিশ্ব শান্তির পরিসরে, তখন কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক আছে, সেটা কিছু ঘটনার কারণে ম্লান হয়ে যায় না। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চায়, বাংলাদেশেরও যুক্তরাষ্ট্রকে প্রয়োজন, এবং উভয়েরই একটা উইন উইন সিচুয়েশন, যেটাকে বলে কূটনীতির ভাষায়, সেখানে অবস্থান করাটাই হলো দুপক্ষের জন্য ভালো জায়গা। যুক্তরাষ্ট্র নিয়ে আমরা কথা বলতে গেলে সবার আগে আসলে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার ইস্যুটা বড় হয়ে আসে, এবং আপনার মনে হয় কিনা যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে এই র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টা আলাপের একটা জায়গা থাকবে, এবং সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আসবে? আলোচনায় আসবে,
এবং একটা সময় আপনি জানেন যে র্যাবের প্রশিক্ষণগুলো যুক্তরাষ্ট্রেই হতো, এফবিআই দিয়েছিল। র্যাবের অনেক ইম্পোর্ট যুক্তরাষ্ট্র থেকে হয়েছে, মানে অস্ত্র এবং সরঞ্জাম। সুতরাং সেই আলোচনাটা আসবে, ভিসা নীতির আলোচনাটা আসবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মানুষ আছে, সেখানে দু একটি ঘটনাও ঘটেছে, বাংলাদেশি দু একজন বংশোদ্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি যেটা আসবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নেতৃত্বে যে বড় একটা কূটনৈতিক তৎপরতা আছে, চীনের যে শক্ত অবস্থান তৈরি হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, সেখানে বাংলাদেশ আসলে কোন জায়গাটা অবস্থান করবে। এবং বাংলাদেশ তো আজীবন যেটা বলে আসছে যে তার একটা ভারসাম্যমূলক কূটনীতি আছে, সেটা সে ধরে রাখতে চায়। কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এবং সেইটার একটা আমার মনে হয় বৃহৎ স্পেকট্রাম তৈরি হবে এই সফরের ভিতর দিয়ে। অন্তত কিছু আলোচনা তো হবে, অবশ্যই হবে। জি, আরেকটি বিষয়, মানে আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে সাম্প্রতিক যেই সম্পর্কের যে ধরন, সেই ধরন দিয়ে বিশ্লেষণ করি, তাহলে আসলে কোন জায়গাটা নিয়ে কাজ করা উচিত? কারণ তৈরি পোশাক খাতে জিএসপি সুবিধা এখনও আমরা আসলে পুরোপুরি পাচ্ছি না, নানা রকমের টানাপোড়েন্ট আছে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের করণীয়টা কি? বাংলাদেশের অবস্থানটা খুব পরিষ্কার। প্রথম কথা হলো, বাংলাদেশের যে 12 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের বড় সাহায্যটা যুক্তরাষ্ট্র থেকে আসে এবং যুক্তরাষ্ট্রের পন্থী পশ্চিমা দেশগুলো থেকে আসে। এই সাহায্যটা বাড়াতে হবে, কারণ চীন এবং রাশিয়া কিন্তু আমার রোহিঙ্গা সমস্যা তৈরি করলেও তারা কিন্তু কোনো ধরনের সাহায্য করছে না। বাংলাদেশের যে বাণিজ্য যুক্তরাষ্ট্রের যায়, বাংলাদেশ কিন্তু সুবিধাজনক অবস্থানে আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ঘাটতি, আমরা কিন্তু ঘাটতিতে নয়, আমরা উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। এবং বাংলাদেশের এই সামনের দিনগুলোতে আমরা আরো কি কি সুবিধা নিতে পারি, জিএসপি সহ অন্যান্য লেবার ইস্যুস গুলো আছে, লেবার মিলিটেন্সি ইস্যুস আছে, ট্রেড ইউনিয়ন আছে, এইগুলোতে যে যুক্তরাষ্ট্রের একটু কঠোর মনোভাব আছে, সেখানে কি যুক্তরাষ্ট্রকে বোঝানো যায় কিনা আমাদের বাস্তবতা। এবং আমাদের যে একটা টার্গেট আছে যে আমরা 2025 সালের মধ্যে 50 বিলিয়নে পৌঁছবো, সেই টার্গেটটা অর্জন করতে গেলে তো যুক্তরাষ্ট্রকে আমাদের লাগবে। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে। দুটি ব্রেটন উডস ইনস্টিটিউট, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, দুটোই যুক্তরাষ্ট্রের কথা উঠে বসে। সুতরাং যুক্তরাষ্ট্রকে আমাদের প্রয়োজন, কারণ আমার আইএমএফ এর সেকেন্ড কিস্তি পেতে হবে সামনে। সুতরাং এই সফর বলেন, অন্যান্য মাধ্যম বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটা ইস্যু আলোচনা হবে। আমি হ্যাঁ, একেবারে শেষে এসে গেছি। একটা বিষয় একটু জেনে আলাপটা শেষ করবো, সেটা হচ্ছে আপনি জানেন যে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, সেখানে আসলে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই হিসেবে বাংলাদেশের উপরে এক ধরনের কি বলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবেদনই ছিল যেন তারা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটা সিগনেচার অন্তত করে। কিন্তু সেখানে চীনকে মাথায় রেখে বাংলাদেশকে পদক্ষেপটা নিতে হবে। এই যে ভৌগোলিক রাজনীতি, জিওপলিটিক্স, এখানে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হওয়া উচিত বা কিভাবে কৌশলগত ভূমিকাটা নেওয়া উচিত বাংলাদেশের? বাংলাদেশ খুবই একটা ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে চীনের সাথে এবং ইন্ডিয়ার সাথে। আমরা তো নাম দিয়েছি ইন্ডিয়া পলিসি করছে। চীন এবং ইন্ডিয়ার সাথে একত্রিতভাবে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছে এবং বাংলাদেশ সেটা বজায় রাখবে বলে আমার বিশ্বাস। কোনো এক পক্ষে নিশ্চয়ই বাংলাদেশ ঝুঁকে যাবে না। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক প্রোগ্রামগুলোতে বাংলাদেশ অংশ নেবে। আবার একই সাথে বাংলাদেশের যে বিভিন্ন প্রকল্প আছে, সেখানে যে চীনের জড়িত থাকার বিষয়টি আছে, সেটিকে তো বাংলাদেশ উড়িয়ে দিতে পারে না। একটা সময় যখন সাহায্যের হাত অন্য জায়গাগুলো থেকে কমে এসেছিল, তখন তো বাংলাদেশকে চীনের উপরে নির্ভর করতে হয়েছে। এবং এই মুহূর্তে চীন পৃথিবীতে সবচেয়ে ক্যাশ রিচ, অর্থাৎ যার কাছে নগদ টাকার পরিমাণ বেশি, নগদ অর্থের পরিমাণ বেশি। সুতরাং চীনের প্রেজেন্স আপনি দেখেন যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় পর্যন্ত চলে গেছে। এগুলোকে আটকে রাখা যায় না। বলা হয় হিউম্যান ব্রেন অ্যান্ড মানি দুটার কোনো আসলে সীমান্ত নাই। সুতরাং ওটা যেখানে আছে সেখানে তার সাথে সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশ একটাই কথা, ভারসাম্য বজায় রেখে চলবে কূটনীতির পরিসরে। আপনাকে অনেক ধন্যবাদ। এই চমৎকার পর্যবেক্ষণ আর পরামর্শ নিয়ে আলাপটা শেষ করলাম। অনেক ধন্যবাদ সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে গ্লোবাল টেলিভিশন লিমিটেডের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৌদিশ তেকটেজা এবং ডোনাল্ডুর যে ঢাকা সফর, সেই সফরের আসলে গুরুত্বটা কী এবং কী প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।